আজ থেকে শুরু হচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। 40 দেশের 700 বিনিয়োগকারী এতে অংশ নেবে। এই সম্মেলনে প্রথমবারের মতো বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মতবিনিময় হবে। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জার্মান, কোরিয়া ও চীনের মতো বড় বিনিয়োগকারীদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথম দিনে 60 জনের দেশি বিদেশি বিনিয়োগকারী নিয়ে একটি বিশেষ বিমান চট্টগ্রামে যাবে। সেখানে তারা কোরিয়ান ইপিজেড ও মিরসরাইয়ে স্পেশাল ইকোনমিক জোন ঘুরে দেখবেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকাটি সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মত, সরু ঢালু পথটির বিপজ্জনক বাঁকে লবণের গাড়ি থেকে পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকে। যেসব গাড়ি চালক এ সম্পর্কে জানেন না, তারা দুর্ঘটনায় পড়েন। এলাকার লোকজন বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধক বসানো হলেও এই সড়কে মৃত্যুর মিছিল থামছে না। লোহাগাড়া থেকে ফিরে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকার রাস্তাটি ঢালু। দুই পাশে ঘন বনাঞ্চলের মধ্যে রাস্তার ধারেই ফরেস্ট অফিস। সড়কের উপরে হাতি চলাচলের রাস্তা, আর এই সড়ক দিয়েই পাল্লা দিয়ে চলছে টমটম গাড়ি থেকে শুরু করে সব ধরনের যানবাহন। বনাঞ্চলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা সরু রাস্তা। বাইরে থেকে আসা যানবাহনের চালকদের এই সড়ক সম্পর্কে ধারণা না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে অনেক মানুষের। পরপর দুর্ঘটনায় প্রাণহানির পর সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া 5 কিলোমিটার সড়কে থাকা বিভিন্ন বাঁকগুলোতে বসানো হয়েছে গতিরোধক। সড়কের পাশে ইটবালু দিয়ে চলছে সড়ক প্রশস্তকরণের চেষ্টা। এলাকার লোকজন জানান, বনাঞ্চলের মধ্যে ঝুঁকিপূর্ণ অন্ধ বাঁকের পাশাপাশি রাতের বেলা কক্সবাজার চকরিয়া থেকে আসা লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকে সড়ক, যে কারণে অপ্রশস্ত এই সড়কে বারবার দুর্ঘটনা হচ্ছে। পর্যটকরা কক্সবাজারমুখী যায়, সব সময় দুর্ঘটনা কবলিত এলাকা নাম হচ্ছে জাঙ্গালিয়া স্ট্রিট। 3 কিলো অথবা 4 কিলো এই জায়গাটা সিরিয়াস, টার্নিং লইয়া বেশি সিরিয়াস। মোটরসাইকেল হয় অথবা মাইক্রোবাস হয়, বাস হয়, হ্যাঁ, ঈদের পর থেকে প্রতিদিন অ্যাক্সিডেন্ট। দূরপাল্লার গাড়ি চালকদের এই ধরনের সড়কে গতিরোধক দিলেও অনভিজ্ঞতার কারণে দুর্ঘটনা বাড়বে। আর এই এলাকা বেশি চুপচাপ হওয়ায় গতিরোধকের কারণে ডাকাতির প্রবণতাও বাড়ার শঙ্কা রয়েছে, যে কারণে রাস্তা বড় করে প্রকৌশলগত সমাধান হলে সেটা কাজে আসবে। অবৈধ যানবাহন যেগুলো মহাসড়কে চলাচলের জন্য উপযুক্ত না, এই ধরনের গাড়ি চলাচল করে অদক্ষ ড্রাইভার। স্পিড ব্রেকারগুলো আমাদের কোনো কাজে আসছে না, এগুলো আমাদের দাবিতেও ছিল না। আমরা চেয়েছিলাম রাস্তা উভয় পাশে 10 ফুট করে বড় করে দেওয়ার জন্য। স্পিড ব্রেকারের মধ্যে আমাদের গাড়িগুলো ডাকাতি করার সম্ভাবনা আছে। যারা বিশেষ করে শীতকালে যারা পিকনিকের গাড়ি ড্রাইভারগুলো হয়তো এই রাস্তা সম্পর্কে একটু অনভিজ্ঞ। এখানে যদি কন্টিনিউ যদি অভিজ্ঞ ড্রাইভাররা যদি গাড়ি চালায়, ওরকম কিছু হয় না। হয়তো দেখবেন যে ম্যাক্সিমাম যারা দুর্ঘটনায় পতিত হচ্ছে, হয় এরা হচ্ছে প্রথম একবারের জন্য আসছে বা দ্বিতীয়বারের জন্য আসছে, এই কারণে এগুলো বেশি দুর্ঘটনাগুলো ঘটতেছে। দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বড় করার পাশাপাশি রোড সেফটি অডিটের দাবি তুলেছেন যাত্রী কল্যাণ সমিতি। আর প্রশাসন বলছে, দ্রুত সবার সঙ্গে বসে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। যদি বিজ্ঞানসম্মত না হয়, তাহলে কি করলে পরে আপনার এখানে সড়ক দুর্ঘটনা রোধ করা যায় এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নিয়ে কার্যকর ভূমিকা রাখবে। চুনতি জাঙ্গালিয়ার সম্প্রতি দুর্ঘটনায় 11 জন নিহতের পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনা রোধ ও যাত্রী নিরাপত্তার সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টাও। কোনো ধরনের রেমেডি যদি এখানে থেকে থাকে, তাহলে সে তাই করবে। বিআরটিএ ওখানে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বাঁক তারা পরীক্ষা করে প্রাথমিকভাবে যতটুকু আয়োজন করা দরকার, গাড়ির স্পিড কমানো এবং সুশৃঙ্খল করার ক্ষেত্রে তারা সেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে। 2016 সালেও সড়ক দুর্ঘটনায় চুনতি এলাকায় 13 জন নিহত হয়েছিল, জানান এলাকাবাসী। এবার ঈদের দিনও কাছাকাছি এলাকায় দুর্ঘটনায় মারা যান 5 জন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুকে কুমিল্লার হাসপাতাল থেকে রাজধানী বক্ষব্যাধি হাসপাতালে আনা হচ্ছে। এর আগে শনিবার নোয়াখালীর সোনাইমুড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস জানান, ঈদের পরের দিন নিজ নির্বাচনী এলাকায় এসে নানা অনুষ্ঠানে যোগ দেন বরকতুল্লাহ বুলু। তখনই শারীরিকভাবে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। পরে শনিবার থেকে জ্বরে আক্রান্ত হন তিনি। এ সময় তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং দুপুরে অবস্থার অবনতি হলে বেশ কয়েকজন চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে ঢাকায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন, কিন্তু পরিস্থিতি বিবেচনায় তাকে কুমিল্লার একটি হাসপাতালে রাখা হয়। বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় 2 সাংবাদিক আহত হয়েছেন। দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে এই হামলা হয়। আহত 2 সাংবাদিক হলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিবেদক খোরশেদ আলম ও অনলাইন পোর্টাল বগুড়া লাইভের প্রতিবেদক আসাদুল্লাহ নিয়ন। এদের মধ্যে আহত নিয়ন ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আহতরা জানান, দুপুরে তারা জলেশ্বরীতলার জেলখানা মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় 10 থেকে 12 জনের একটি দল তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাদের পিটিয়ে আহত করে। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন সাংবাদিকরা। এদিকে পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ড্রাঙ্ক অ্যাডিক্ট যেরকম হয় ওইরকম ছেলেপেলে তর্ক করতেছিল। তখন আমি বললাম যে ভাই কোনো সমস্যা থাকলে কথা বলি। ওরা কথা বলতে চাইছি যখন, তখনই আমার যেখানে হিট করছে, আমার মাথায় বেশ কিছু মারছে। ওখানে ওরা 8-10 জন বা তারও বেশি হয়তো বা হতে পারে। তারা হচ্ছে যে একেবারে সবাই আমার উপর হামলে পড়ে। আমি হচ্ছে যে ওদের হচ্ছে যে হামলা থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করতে গেলে এক পর্যায়ে আমি মাটিতে পড়েছে। যারা ঘটনা ঘটাইছে অবশ্যই তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ থাকবে, এফোর্ট যেটা দেওয়ার আমাদের পুলিশের পক্ষ থেকে, বগুড়া পুলিশের পক্ষ থেকে থাকবে। নাটোরের পত্রিকা প্রান্তজনের সম্পাদক ও কলেজ শিক্ষক সাজিদুল ইসলাম সেলিমের উপর হামলা হয়েছে। এ সময় তার 2 হাত ভেঙে দিয়েছে হামলাকারীরা। রবিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, চন্দ্রকলা বাজারের আব্দুল ওহাবের নেতৃত্বে কমপক্ষে 10 জন সাজিদুল ইসলাম সেলিমের পথ আটকে একটি চায়ের দোকানে নেয়। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হকি স্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলার গণমাধ্যম কর্মীরা। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। রবিবার প্রধান বিচারপতি শহীদ আবু সাইদের পরিবারের সাথে দেখা করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান। এ সময় আবু সাইদের পরিবার দাবি জানায়, এই হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু তারাই যেন এই মামলায় অন্তর্ভুক্ত হয় এবং শাস্তি পায়। নিরপরাধ মানুষ যেন শাস্তি বা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা আবু সাইদ হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাবো। যারা অপরাধী তারাই শাস্তি পাবে, আর যারা নিরপরাধী তারা যেন শাস্তি না পায় এটা আমরা দাবি করছি। তিনি আশ্বস্ত করছেন যে সঠিক বিচার, সঠিক তদন্ত করেই তাদের এই শাস্তি হবে। সংস্কারের নামে যারা দল গুছানোর জন্য সময় নিচ্ছে তাদের সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার গোপালপুর উপজেলা শহর ও পৌর বিএনপির উদ্যোগে গোপালপুর ভুঁয়াপুর আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান সদ্য কারামুক্ত আব্দুস সালাম পিন্টুর বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কর্মীদেরকে দলে অনুপ্রবেশ করানো যাবে না। এ সময় সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে আমরা যদি চিরতরে উৎখাত করতে না পারি, সেই তাদেরকে কিছু টাকার লোভে, নিজের দল ভারী করার লোভে যদি কেউ আশ্রয় দেয়, মনে রাখবেন তারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করছে।
আমাদের মধ্যে কেউ অন্যায় কাজের সাথে জড়িত আছে, আর না শুনি কেউ মাদকের ব্যবসা করতেছে, কেউ মাদকের সাথে জড়িত যদি করে থাকেন তাদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো স্থান। আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বাঁধ ভাঙার দুর্ভোগে আছেন সাতক্ষীরা আশাশুনি উপজেলার 10 গ্রামের মানুষ। ঈদের দিন খোলপেটুয়া নদীর বিছট পয়েন্টে 200 ফুট বেড়িবাঁধ ভেঙে গেলে প্লাবিত হয় 10টি গ্রাম। 4 দিন চেষ্টার পর রিং বাঁধ নির্মাণ হলেও দুর্ভোগ কমেনি এলাকার মানুষের। এরই মধ্যে ভেসে গেছে হাজার হাজার বিঘা ঘেরের মাছের ও ফসলি জমি, ধসে গেছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের দিন সকালে আশাশুনির বিছট পয়েন্টে প্রায় 200 ফুট এলাকার বেড়িবাঁধ খোলপেটুয়া নদীতে ভেঙে যায়। প্লাবিত হয় আনুলিয়া ইউনিয়নের 10টি গ্রাম। এলাকার লোকজন জানান, জোয়ারের পানি ঠেকাতে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় বিকল্প রিংবাঁধ নির্মাণ করেন, কিন্তু এতে পুরোপুরি ঝুঁকি কাটেনি। আমাদের 4টি পরিবার ঘর পড়ে গেছে। আমরা আমাদের সক্ষমে নাই যে আমরা এই ঘরটি আমরা আবার নতুন করে বাঁধতে পারবো। খুব খারাপ অবস্থা আছে, এই ঘর যেখানে রয়েছে এইভাবে থাকতেছে। বউ বাচ্চা নিয়ে সবই রাস্তার উপরে আসি, আবদার উপরে আসি। আমাদের এই 3-4 দিনে কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। বাঁধ ভাঙা পানিতে বিধ্বস্ত হয় শতাধিক কাঁচা ঘর বাড়ি, ভেসে যায় 6000 বিঘা ঘেরের জমি, তলিয়ে যায় 3000 একর জমির বড় ধান। তরি-তরকারি ক্ষেত খামার যা ছিল, তারপরে এই বোলাকের ধান সব এই নদীর পানিতে প্লাবিত হয়ে আমাদের সব নষ্ট হয়ে গেছে। বাস করতেছি রাস্তার পরে, ঘর বাড়িতে টান ধরতে করতে নিয়ে সব ভেঙে চিড়ে গেছে। খাওয়া দাওয়া রান্নার কোনো ব্যবস্থা নেই, আমাদের খুব কষ্টে, আমরা খুব কষ্টে আছি। অন্তত 10,000 কাঁচা আধা পাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে বলে জানান আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। এখন আমাদের দরকার পুনর্বাসন, আমাদের দরকার নগদ অর্থ। যারা অনেক গরিব মানুষ, যারা সর্বোচ্চ বিক্রি করে যারা ঘেরে মাছ ছেড়েছে, তাদের মাছগুলো নাই। রিং বাঁধের কাজ শেষে মূল বেড়িবাঁধের কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তিনি জানান, বিশ্ব ব্যাংকের প্রকল্প পাশ হলেই টেকসই বাঁধ নির্মাণ করা হবে। দুর্বল বেড়িবাঁধ আছে অনেক জায়গায়, যেখানে যেখানে আছে সেগুলো আমাদের ফাইন্ড আউট করা হয়ে গেছে এবং আমরা সেগুলো কাজও করতেছি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। 250 বস্তা ত্রাণ দিয়ে এসেছি মানুষের মাঝে, এবং জনস্বাস্থ্য প্রকৌশল থেকে আমরা সুপেয় পানি পেয়েছি, সেগুলো আমরা তাদের কাছে গিয়ে দিয়ে এসেছি। আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, 71। নাটোরের 3 উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান জানান, রবিবার বিকেলে সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে বিপুল শিলাবৃষ্টি শুরু হয়। এতে মৌসুমি ফল, আম ও লিচুর কুড়ি ঝরে গেছে। বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উঠতি চৈতালি ফসল, গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় দিনে দুপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা চলছে। সেই মাটি আবার যাচ্ছে ইটভাটায়। যেসব ইটভাটার বেশিরভাগই অবৈধ। এতে একদিকে যেমন জমি কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি উর্বরা শক্তি কমছে জমির। এতে ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছেন, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর, সরাইল, বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ সহ বিভিন্ন এলাকার ফসলি জমির মাটি ভেকু দিয়ে গভীর করে কেটে ওঠানো হচ্ছে ট্রাকে। সেই ট্রাকের মাটি চলে যাচ্ছে পাশের ইটভাটায়। ভাটার মালিকরা প্রতি 3 বিঘা জমির উপরিভাগের 1 ফুট মাটি 30 থেকে 35 হাজার টাকা দরে কিনে নেয়। ওপরের স্তরের মাটি কেটে নেওয়ায় হ্রাস পাচ্ছে মাটির উর্বরতা শক্তি। কৃষকরা বলছেন, একবার জমি থেকে মাটি কেটে নেওয়া হলে 4 থেকে 5 বছর সে জমিতে আর ফসল চাষ সম্ভব হয় না। জমির উপরিভাগের মাটি বিক্রি আইনত নিষিদ্ধ হলেও ভাটা মালিকদের ফাঁদে পা দিচ্ছেন কিছু কৃষক। 14 দিন হচ্ছে আইসি,
14 দিন পর্যন্ত রাত্রে মাটি কাটছিলাম, আজকে দিনে কাটতেছি। প্রায় 200 গাড়ির মতন মাটি যেতেছে, মাটি যেতেছে মিলে ইট কাটার জন্য। ক্ষেতগুলা নিচের দিকে চলে যাচ্ছে, ডাবতেছে, এখানে তো আর ধান হইতো না। সরকারকে বলি কেন এগুলো দেখে না, আইসা দইরা পুলিশ আইসা দইরা কটা টাকা দিলে জায়গা চইলা জায়গা। অবাধে এভাবে ফসলি জমির মাটি কাটা হলে আগামীতে জমি কমে যাওয়া ও উর্বরতা নাশ হওয়ায় ফসল কম উৎপাদন হবার আশঙ্কার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। জমিটা দেখেন কোথাও এত গভীরতা করে, পাশের জমিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলা কিন্তু সামাজিকভাবে আমরা সচেতনতা করতে হবে, জনগণ সচেতন করতে হবে যে এইভাবে জমিগুলো ভবিষ্যতে আমাদের খাদ্যের হুমকি হওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে জেলা প্রশাসক জানান কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কাজও করতে হয় দিনের বেলা, রাতের বেলা, একটা মানুষ তো একাই, একজনই মানুষ, তো এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তবে আমার যেহেতু মেসের ট্রেনিংয়ে ছিল, তারা আসতেছে, আগামী মাসের মধ্যে হয়তো 8-10 জন আসবে আরো, তাহলে আমরা সুলতান জেলা আরো কাজ করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 179টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 110টি অবৈধ। হাসান আহমেদ, 71। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে ফসলি জমি, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, অবৈধভাবে ফসলি জমি কাটা বন্ধ করতে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, আর কোন এলাকাগুলোতে এই কাজ বেশি হচ্ছে? এর পাশাপাশি জানাবেন যে কৃষি কর্মকর্তারা কৃষকদের কিভাবে সহায়তা করছে। অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। জেলার বিজয়নগর, জেলা সদর বিজয়নগর, সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ সহ জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে এবং রাতের বেলাও এই কাজটি চলে। ফসলি জমির পাশে বিভিন্ন যে ইটভাটা রয়েছে, এসব মাটি কিন্তু সেসব ইটভাটায় চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ভেকু মেশিনের মাধ্যমে জমি থেকে মাটি কাটার ফলে এখানে গভীর ভাবে মাটি কাটাই, এখানে কিন্তু গভীর খাদের সৃষ্টি হচ্ছে। এতে করে জমির যে সমতা নষ্ট হয়, কিন্তু কৃষকরা বলছেন যে জমির সমতা নষ্ট হয়, তাদের শেষ কাজও কিন্তু ব্যাহত হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে প্রতি ফুট যে জমির মাটি ভাটা মালিকরা কিন্তু 30-35 হাজার টাকা দরে কিনে নিচ্ছেন। এতে করে এক শ্রেণীর কৃষক কিন্তু প্রলুব্ধ হয়ে তারা ভাটা মালিকের কাছে মাটি বিক্রি করছেন। এছাড়া আপনারা এখানে আরেকটি বিষয় যে এখানে এই বিক্রয়কৃত মাটি কিন্তু এখানে কৃষকদের জমির উপর দিয়ে স্থানান্তর করা হচ্ছে। এতে করে অন্যান্য জমিগুলো কিন্তু নষ্ট হচ্ছে। আপনি জানেন যে এখানে যে জমির উপরিভাগের মাটি কাটার ফলে কিন্তু জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। কৃষকরা আমাকে জানিয়েছেন যে একবার মাটি কাটার পর সেখানে 4-5 বছর পর্যন্ত কিন্তু আর ফসল করা যায় না। আমি কথা বলেছিলাম বিষয়টির সম্পর্কে, সম্ভাব্য পরিণতি সম্পর্কে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার কাছে। তিনি আমাকে বলেছেন এভাবে যদি মাটি কাটা অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামীতে আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটি হুমকির মুখে পড়বে। আমি জেলা প্রশাসকের কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে আমাদের স্বল্প জনবল সত্ত্বেও কিন্তু আমরা প্রতিনিয়ত যারা এই অপকর্মটি করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন সময় তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, জেল জরিমানা দেওয়া হচ্ছে, কিন্তু সুযোগ পেলে তারা আবার পরক্ষণে আবার মাটি কাটার কাজটি সারছেন। তবে ভুক্তভোগীদের মতামত হচ্ছে যে এখানে যে তাদের যে শাস্তির যে মাত্রা সেটি যদি আরো মাত্রা বাড়িয়ে দেওয়া হলে হয়তো একটি ভালো সুফল পাওয়া যেত। আপনি জানেন যে এখানে প্রায় 180টির মতো ইটভাটা রয়েছে জেলায়। এসব মাটি কিন্তু যাচ্ছে এসব ফসলি জমি থেকেই। এতে করে কিন্তু দিন দিন হুমকির মুখে পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে খাদ্য নিরাপত্তা। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু একসময় আমাদের এই জেলা কিন্তু খাদ্যশস্যে উদ্বৃত্ত জেলা। একসময় কিন্তু আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটি হুমকির মুখে পড়বে বলে কৃষকদের ধারণা। তারা অবিলম্বে এসব যারা অবৈধভাবে এসব মাটি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জন্য দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে অবৈধভাবে মাটি কাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী জালাল উদ্দিন রুমি।
লাভজনক হওয়ায় ফরিদপুরে পেঁয়াজ বীজের উৎপাদন বাড়ছে। বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় অর্ধেকই পূরণ হয় এখানকার উৎপাদিত বীজ থেকে। এই অঞ্চলের চাষিরা মনে করেন উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে এখান থেকেই দেশে পেঁয়াজের চাহিদা পূরণ করা সম্ভব। আর এতে ভারত থেকে আমদানি নির্ভরতাও কমবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের অম্বিকাপুরের মডেল পেঁয়াজ চাষী শাহিদা বেগম 2004 সালে মাত্র 2 বিঘা জমিতে তিনি পেঁয়াজ বীজের আবাদ শুরু করেন। এরপর থেকে প্রতি বছরই বাড়িয়েছেন আবাদের পরিমাণ। এখন 100 একরেরও বেশি জমিতে তিনি বীজ উৎপাদন করছেন। শাহিদা বেগম মনে করেন জেলায় যে পরিমাণ পেঁয়াজ বীজের আবাদ হচ্ছে এতে আগামী দিনে এখান থেকেই সারা দেশের চাহিদা পূরণ করা সম্ভব। একই মত জেলার অন্যান্য বীজ উৎপাদনকারীরও। আলহামদুলিল্লাহ আমরা সম্প্রসারণ করি। আমাদের কাজ হলো সম্প্রসারণ করা, যেটা আমরা দেশকে ছড়াইয়ে দেওয়া, সবাই যাতে এই বীজ পেঁয়াজ এবং কৃষিকাজে আগায় আসে, আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। যদি এইভাবে সবাই পেঁয়াজ বীজ আবাদে এগিয়ে আসে তবে আমাদের দেশটা অচিরেই পেঁয়াজ এবং পেঁয়াজ বীজে স্বয়ংসম্পূর্ণ হবে। ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজ বীজের মান ভালো হওয়ায় এখন বিভিন্ন জেলার চাষিরা এখানে আসেন বীজ সংগ্রহ করতে। তারা বলছেন এই বীজ দিয়ে আবাদ করে তারা উপকৃত হচ্ছেন। এখানকার বীজ এত ভালো যার কারণেই সেই মাগুরা শ্রীপুর থেকে মানে মনের টানে চলে আসছে। শাহেদা বিবির বীজের আবাদ করে দেখে আমরা কাজ করি এবং আমরা 300 টাকা বেতন পাই। আমাদের সংসার ডাল্লার মোটামুটি ভালোই চলে। কৃষি কর্মকর্তারা বলছেন মানসম্পন্ন বীজ উৎপাদনে তারা চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর এবছর জেলায় প্রায় 500 কোটি টাকার বীজ উৎপাদন হবে। কৃষকেরা এখন মূলত হাত পরাগায়নে ব্যস্ত আছে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে এই পরাগায়নটি আমরা হাত পরাগায়ন সঠিকভাবে করতে পারি তাহলে পেঁয়াজের যে আমাদের বীজের গুণগত মান ভালো থাকবে। এবছর জেলায় উৎপাদিত বীজের লক্ষ্যমাত্রা 964 মেট্রিক টন, যার মধ্যে স্থানীয় 280 মেট্রিক টনের চাহিদা মেটানোর পর অবশিষ্ট প্রায় 700 মেট্রিক টন বীজ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে। মনিরা কাজুরি, 71। ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখতে পারবে ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজ, কি বলছেন বিশ্লেষকরা? আর মানসম্পন্ন বীজ উৎপাদনে চাষিদের কি ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ, আমাদের জানাবেন। ফারজানা যেমনটি বলছিলেন যে মানসম্পন্ন বীজ কিন্তু সারা দেশে কম বেশি উৎপাদন হয়ে থাকে, তবে ফরিদপুরের বীজ মানসম্পন্ন সেটি বলছেন বিভিন্ন জেলার কৃষকেরা। আর ফরিদপুরে প্রতিনিয়তই কিন্তু এই কালো সোনা হিসেবে অভিহিত যে পেঁয়াজ বীজ সেটি উৎপাদন হচ্ছে এবং প্রতিনিয়ত এটি সম্প্রসারণ ঘটছে। আর যেটি রিপোর্টে বলছিলেন যে একজন নারী উদ্যোক্তা তিনি কিন্তু মাত্র 30% দিয়ে শুরু করেছেন। আজকে তিনি ফরিদপুরে নয়, ফরিদপুরে গণ্ডি পেরিয়ে তিনি ঠাকুরগাঁতেও বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ করছেন। সব মিলিয়ে তার সেই চাষাবাদের জমির সংখ্যা 100 একর ছাড়িয়ে গেছে। তো এখানকার সারা দেশের যে কৃষকরা তারা কিন্তু প্রতিনিয়ত এখন ফরিদপুরে আসেন। ফরিদপুরের এই বীজ যেহেতু মানসম্পন্ন সেই কারণে ফরিদপুরের বীজ উৎপাদনের কলাকৌশল দেখার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত আসেন। ইতিপূর্বে আমরা কিন্তু রিপোর্ট করেছি যে বীজের ভালো বীজ না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পেঁয়াজ মৌসুমের গত পেঁয়াজ মৌসুমে, এবং এই চলতি পেঁয়াজের বীজ উৎপাদন মৌসুমের শুরুতেও কিন্তু অনেকেই প্রতারিত হয়েছেন। সেগুলো কিন্তু বিএডিসির সংগৃহীত বীজ ছিল আর সেই বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ছিল। আর সেই কারণেই কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কৃষকরা মনে করেন, সারা দেশের কৃষকরাই মনে করেন যে আসলে বীজ উৎপাদন শুধু করলে হবে না, সেটি তার যাতে গুণগত মানটা সঠিক থাকে এবং তারা যাতে প্রতারিত না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের কর্মকর্তারা তারা কিন্তু প্রতিনিয়ত ফরিদপুরের এই বীজের মাঠের দিকে তারা খেয়াল রাখেন এবং তারা সবসময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিচ্ছেন এবং কিভাবে বীজের মান সঠিক রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে সব সময় তারা কৃষকের সাথে পরামর্শ করেন বলে জানিয়েছেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমি কথা বলেছিলাম মাঠ পর্যায়ের একাধিক কৃষি কর্মকর্তার সাথে, তারা বলছেন যে এই যে গতি মানে এই যে সম্প্রসারণের গতি সেটি যদি অব্যাহত থাকে তাহলে খুব
অল্প সময়ের মধ্যেই কিন্তু ভারত থেকে যে আমদানি নির্ভরতা এই বীজের উপরে সেটি কিন্তু আমাদেরকে আর করতে হবে না। ফরিদপুরের বীজ দিয়েই সারা দেশের একটি বড় অংশ সেটি কিন্তু পূরণ করা সম্ভব হবে। সব মিলিয়ে সারা দেশে যে পেঁয়াজের বীজ উৎপাদন হয় সেই উৎপাদিত বীজ দিয়ে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করারও কিন্তু একটি নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলে এখানকার কৃষক এবং কৃষি সংশ্লিষ্টরা মনে করেন। ফারজানা, ধন্যবাদ টিটু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফরিদপুর থেকে পেঁয়াজ বীজের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। পটুয়াখালীর কলাপাড়ায় সন্তান প্রসবের নির্দিষ্ট সময়ের 15 দিন আগে সিজারিয়ান করায় অতিরিক্ত রক্তক্ষরণে তামান্না বেগম নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে সুস্থ রয়েছে তার সদ্য প্রসব করা কন্যা শিশু। রোগীর স্বজনরা অভিযোগ করেন ডাক্তারের অবহেলায় তামান্নার মৃত্যু হয়েছে। শনিবার রাতে কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনার পর থেকে ক্লিনিক ত্যাগ করে চিকিৎসকরা। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে তদন্ত করা হবে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা তামান্না বেগমের শারীরিক সমস্যা দেখা দেয় শনিবার সন্ধ্যায়। পরে তাকে কলাপাড়া 50 শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়মিত সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় তাকে নেওয়া হয় কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। রোগীর স্বজনরা জানান, ক্লিনিকে নিয়ে আসার পরই ডাক্তার পার্থ সমদ্দার ও ডাক্তার মুনতাহা মারিয়াম মিতু তার প্রাথমিক পরীক্ষা করে দ্রুত সিজার করতে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তবে তামান্নার সন্তান প্রসবের নির্দিষ্ট সময় আরও 15 দিন পর। এরপর সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান হয়। কিন্তু রোগীর বিষয়ে কিছু না জানিয়ে বলেন জরুরি ভিত্তিতে বরিশাল মেডিকেলে নিতে হবে এবং তার রক্ত দরকার। এরপর তাকে আমতলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন অনেক আগেই রোগী মারা গেছে। 6টা বাজে সিজার করার পর সিজারে মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর মেয়ে আমাদের কাছে দিয়েছে। দেওয়ার পরে 5-7 মিনিট পরে বলছে যে আপনার যে রক্তের সমস্যা। আমার মনে হয় রক্তের সমস্যা না, ওই সময় যে কোনো একটা বিপদ ঘটছে। চেক আপ করার পরে ডাক্তার বলছে নাই, রোগী আগে থেকেই গেছে। রোগী এইখান থেকে এরা মাইরা ডাক্তার বিরুদ্ধে তারা বলছে কি সে করে যে মার্ডার যে করছে এগুলো আমরা ক্লিনিকের লাগে দালাল আছে আর রুগী টানে টেন্ডে হয়ে যায়। ঠিক আছে, এই দালাল যেন ক্লিনিকে না থাকতে পারে আর এই ডাক্তারকে সুষ্ঠু বিচার দেয়, এরা যেন ভুল চিকিৎসা দিয়া আর মানুষ যেন না মারে। সুস্থ 15 দিন ডেট আছে সামনে। হ্যাঁ, এই অবস্থায় হ্যাঁ এই নিচে কত সুন্দর কথা বলছে, আমার বোনাই কি বিলাতে দিয়েছে। চিকিৎসকরা এই ঘটনার পরই ক্লিনিক ত্যাগ করে এবং এই বিষয়ে ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসক ও কর্তৃপক্ষ কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এ নিয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন অভিযোগ পেলে তদন্ত করা হবে। ওটি করার জন্য অথরাইজড কিনা, তাদের সেই ট্রেনিং সার্টিফিকেট আছে কিনা, এগুলো অনেকগুলো স্টেপ আছে, এগুলো দেখা দরকার। রোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে সেই অভিযোগ অনুযায়ী আমরা বিষয়টা তদন্ত করে পরবর্তী স্টেপ নিতে পারি। কলাপাড়া হাসপাতালে নিয়মিত সিজারিয়ান বন্ধ থাকার সুযোগে কলাপাড়ার বিভিন্ন ক্লিনিকে অপারেশন বাণিজ্য চলছে রমরমা। ঘটেছে মৃত্যুর ঘটনাও। নীরব, ৭১। মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে স্ত্রী মাহমুদা বেগমকে হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়েছে স্বামী রুবেল লস্কর। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, রবিবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকার একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। কিছুদিন আগে ওই বাসা ভাড়া নেন রুবেল। রবিবার সকালে ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে সন্তানদের নিয়ে পালিয়ে যায় রুবেল। এরপর সারাদিন তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীরা বাড়িওয়ালাকে খবর দিলে তারা ঘরের ভেতর ঢুকে বিছানায় মাহমুদার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খোর্দসাধুয়া গ্রামে ধর্ষণের মামলা করায় অভিযুক্তের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কিছুদিন আগে 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর অভিযুক্ত 50 আফজাল কাজীকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ভিকটিমের স্বজন ও এলাকাবাসী। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খোর্দসাধুয়া গ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করায় পুড়িয়ে দেওয়া হয়েছে ওই শিশুর ঘরবাড়ি। এই ঘটনায় গ্রেপ্তার আসামির ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রবিবার তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্বজনরা জানায় শুক্রবার মধ্যরাতে ভিকটিমের বাড়িতে আগুন দেখতে পান এলাকার লোকজন। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়। মেয়ের মা বলছিল যে ওই মামা হয়তো মামা বলে মামা মেয়েটার আইগতে আসেন, আইগতিতে আসে তখন যে দুর্ঘটনা ঘটা ফেলছে। এই তারপরে আছে 2-3 দিন পরে আছে ধরেন যে এরকম ঘরে আগুন ধরা যাচ্ছে। আমার নাতনি নিয়ে গেছিল কি কামে, কোন কারণে এই ঘটনা করলো আমার বিচার চাই। পুলিশ ও এলাকাবাসী জানায় 1 এপ্রিল খোর্দ সাধুয়া গ্রামের আফজাল হোসেনের বাড়িতে পেঁয়াজ কাটতে গিয়েছিলেন ভিকটিম ও তার মা। রাতে ভিকটিমকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে আফজাল হোসেন। বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়, পরে বিষয়টি জানাজানি হলে 3রা এপ্রিল খোকসা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিমের মা। ওই দিনই পুলিশ ধর্ষক আফজাল হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আমরা এলাকাবাসী হিসাবে এই আগুনের পুরানো আমরা সঠিকভাবে বিচার চাই। এসে তো দেখতে যে অবস্থা গরিব মানুষ হিসাবে যেটুকু ঘটা আছে আসলে এটা তো মানবিক দৃষ্টিতে আসলে এগুলো তো করা ঠিক হয় নাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকার জনপ্রতিনিধি। সঠিক তদন্ত করে দোষী সাব্যস্ত করে তার যথাযথ আইনের মাধ্যমে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে তার সুবিচার দাবি করছি। আর ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে বলে জানান খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই সংক্রান্ত একটি মামলা দেয় অজ্ঞাতনামা আসামিদেরকে এবং এই সংক্রান্তে আমরা একজনকে অ্যারেস্ট করি, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের সমুদ্র করা হয়েছে। এদিকে আগুনের ঘটনার পর আফজালের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাদিন নীরব, ৭১। ফরিদপুরের ভাঙ্গায় মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। রবিবার রাত 9টার সময় ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রাম থেকে মেয়ের বাবা মোস্তফা মোল্লাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মেয়ের মামা বাবুল কবিরাজ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী মেয়েটি ভাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি ইন্দ্রজিৎ মল্লিক জানান, ভুক্তভোগীর ভাষ্য মতে গত 2 বছর যাবৎ তার বাবা তাকে ধর্ষণ করে আসছে। মোস্তফা মাতুব্বর তার মেয়ে ও অন্ধ স্ত্রীকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে সংসার চালাতো। রাজবাড়ীতে চাঞ্চল্যকর নীরব শেখ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সহ প্রধান আসামি মিজান শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামি মিজান শেখ কালুখালী উপজেলার বাগলপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সুপার জানান, গত 20 মার্চ হরিণবাড়িয়া এলাকা থেকে নিখোঁজ হয় জিয়ারুল শেখের ছেলে 17 বছরের নীরব শেখ। পরদিন অজ্ঞাত ফোন থেকে মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা দাবি করা হয়। এরপর থেকে অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায় এবং 23 মার্চ পদ্মা নদীতে নীরবের মৃতদেহ মেলে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে তার বাবা। এরপর তদন্ত হলে শনিবার রাতে মিজান শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে মিজান স্বীকার করেছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিয়ে 2 ভাইয়ের বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু নীরব শেখকে অপহরণের পর মুক্তিপণ দাবি ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মৃতদেহ গুম করতে বস্তায় ভরে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। শেরপুর সীমান্তের বালু কারবারি ডন মাসুদ ওরফে বালু মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাব। স্থানীয়রা জানান, মাসুদ দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে নদী খালবিল সহ পাহাড় খুঁড়ে বালু উত্তোলনের নেতৃত্বে থাকলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার নামে একাধিক মামলা হলেও তাকে গ্রেপ্তার না হওয়ায় ধীরে ধীরে সে সীমান্তের ডন হয়ে ওঠে। সবশেষ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় শনিবার রাতে শ্রী বড়দির মেঘাদল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। রবিবার গ্রেপ্তারকৃত মাসুদকে আদালতে পাঠায় শ্রী বড়দি থানা পুলিশ। এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতার স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা মাসুদের বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, তাহসিন হত্যা মামলায় সাজ্জাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। 2024 সালের 21 অক্টোবর বিকেলে তাহসিনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে হত্যা মামলায় সাজ্জাদকে প্রধান আসামি করে তাহসিনের বাবা। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই বোনদের সংঘর্ষে মারা গেছে 3 জন। নিহতদের মধ্যে আছেন এক জামায়াত নেতা ও এক নারী। সংঘর্ষে উভয় পক্ষ দা ও ছুরি ব্যবহার করলে প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন আরও 3 জন। কক্সবাজার থেকে হেলাল উদ্দিনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজালং ইউনিয়নের কুতুপালংয়ের পশ্চিমপাড়া এলাকায় পারিবারিক সম্পত্তি দখল নিয়ে ওয়ার্ড জামায়াতের আমির নাজির হোসেন এবং তার ভাই মোহাম্মদ হোসেনের বিরোধ ছিল দীর্ঘদিনের। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে রবিবার সকালে ওই দুই ভাইয়ের ছেলেমেয়েরা ওই জমির সীমানা নির্ধারণী দেয়াল তুলতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের সমর্থনে দেশীয় অস্ত্র নিয়ে কিছু লোকজন সেখানে যায়। ঘটনাটা হচ্ছে যে সামান্য একটা জায়গার ব্যাপার নেই। ওই জায়গাটা হচ্ছে মূলত আব্দুল্লাহ হুজুরের জায়গা। ওখানে ওই জায়গাটা বিক্রি করছে আব্দুল মান্নান। এদের মধ্যে ওই সীমানার প্রাচীর নিয়ে প্রথম একটা বাড়াবাড়ি হয়। বাড়াবাড়ির মধ্যে ছুরি নিয়ে মারামারি হয়েছে। এই পরিবার, ওই আব্দুল্লাহর পরিবার এবং আব্দুল মান্নানের পরিবার, দুই পরিবারই মারামারিতে জড়িয়ে গেছে। সংঘর্ষের সময় হামলা, পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপে গুরুতর জখম হন আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান এবং মেয়ে শাহিনা বেগম সহ দুপক্ষের আরও কয়েকজন। বিভিন্নভাবে তারা ছুরি এবং ছুরি দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে। আব্দুল্লাহ হোসেন যিনি মারা গেছে উনি তো মানে ঝগড়াতে এরকম লোক না, উনি তো একজন মসজিদের প্রতি। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে কাছের MSF হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মামুনকে MSF হাসপাতাল কর্তৃপক্ষ এবং মান্নান ও শাহিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছিল আনকনশাস, মানে রোগীর কোনো জ্ঞান ছিল না। তো আমরা যেটা করি তৎপরত আমাদের যে প্রেশার বা পালস, বিপি আমরা এগুলো দেখে নিই। তো দেখার পরে দেখছি যে আমরা একজন মানুষ বেঁচে থাকার জন্য যে সাইনগুলো থাকা উচিত আমার ডক্টর পাচ্ছিলেন না। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। তিনি জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, এরই মধ্যে এই সংঘর্ষে জড়িত থাকার দায়ে দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করা হয়েছে। শাকিলা শম্পা, ৭১। দর্শক, দেশযোগের শুরুতেই আমরা যেমনটি জানাচ্ছিলাম, আজ থেকে শুরু হচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। এখানে 40 দেশের 700 বিনিয়োগকারী অংশ নেবে। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বিনিয়োগকারীদের নিয়ে বিশেষ বিমানটি কখন চট্টগ্রামে যাবে এবং এছাড়া তারা কখন ইপিজেড পরিদর্শন করবেন, আর এই বিষয়ে এ নিয়ে আর কি কি আয়োজন রয়েছে সেখানে সেটি আমাদের জানাবেন। আয়োজনে যে বিনিয়োগ সম্মেলন 2025 তারই অংশ হিসেবে আজকে কোরিয়ান ইপিজেডে বিদেশি বিনিয়োগকারী, বিশেষ করে 26 জন দক্ষিণ কোরিয়ান বিনিয়োগকারী সহ আর বিদেশি বিনিয়োগকারীরা এখন কোরিয়ান ইপিজেডে এসে পৌঁছেছেন। মূলত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং তাদের সাথে একটি দীর্ঘমেয়াদী সংযোগ রক্ষার একটি প্রাথমিক আয়োজন হিসেবে এই সামিট আয়োজন করা হচ্ছে এবং তারই অংশ হিসেবে চট্টগ্রামের এই কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামো সেগুলো পরিদর্শন করা, ঘুরে দেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি যে কোরিয়ান প্রায় 26 জন প্রতিনিধি এবং এর বাইরেও বিদেশি বিনিয়োগকারীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কোরিয়ান ইপিজেডের সার্বিক পরিস্থিতিগুলো তারা পরিদর্শন করছেন, দেখছেন এবং তাদেরকে এখানে কোরিয়ান ইপিজেড এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যারা প্রতিনিধি রয়েছেন তারা এখানে রিসিভ করেছেন এবং তাদেরকে এখানে পুরো অবকাঠামো তো বটেই, পাশাপাশি কি কি সুযোগ সুবিধা রয়েছে, কারণ একটি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে গেলে এখানে অবকাঠামো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরেও এখানে
অবকাঠামোর পাশাপাশি যেসব সেবা যেগুলো রয়েছে, বিশেষ করে বিদ্যুৎ, পানি এবং অন্যান্য কারখানা তৈরির জন্য যেসব প্রয়োজনীয় উপাদান যেগুলো, সেগুলোর সুযোগ সুবিধা কেমন রয়েছে সেগুলো তারা পরিদর্শন করে দেখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোরিয়ান ইপিজেডে যেসব উৎপাদিত যেসব বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে সেগুলো তারা এখানে যেমন দেখছেন, পাশাপাশি এখানকার সার্বিক পরিস্থিতিগুলো তারা দেখবেন। মূলত 4 দিন ব্যাপী এই বিনিয়োগ সম্মেলন চলবে। এখানে 550 জনেরও অধিক বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা এখানে এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এবং এরই মধ্যে বাংলাদেশের যে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এই ক্যাপিজেড এবং মিরসরাই দুটি প্রধান অর্থনৈতিক অঞ্চল, এই অঞ্চলগুলো পরিদর্শন করবেন এই বিনিয়োগকারীরা। পরবর্তীতে ঢাকার মূল আয়োজনটি হচ্ছে ঢাকার কন্টিনেন্টাল হোটেলে এই মূল আয়োজনটি রয়েছে। সেখানে এগুলো দেখার পর যেসব রাউন্ড টেবল কিংবা অন্যান্য আলোচনাগুলো রয়েছে সেখানেও তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। কেমন দেখলেন পরিবেশ, কেমন অবকাঠামো, কেমন সুযোগ সুবিধা দিয়ে এখানে দেওয়া হচ্ছে সেগুলো নিয়েও পরবর্তীতে আলোচনা হবে। আগামী 9 তারিখ এই মূল আয়োজনটি উদ্বোধন করার কথা রয়েছে, যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটি উদ্বোধন করার কথা রয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীরা এখানে সার্বিক পরিস্থিতি এবং বিনিয়োগ করার যে সম্ভাব্যতা যাচাই তারা এখানে করবেন। তো সব মিলিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এখানে তাদের ওয়েল রিসেপশন হয়েছে। পরবর্তী সময়ে এখান থেকে পরবর্তীতে আমরা মিরসরাই যাব। মিরসরাই ইকোনমিক অঞ্চল যেটি রয়েছে, ন্যাশনাল যে ইকোনমিক অঞ্চল, সেটিও তারা ঘুরে দেখবেন। সেখানকার পরিস্থিতি আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। আর এখানে হয়তো একটি প্রেজেন্টেশন থাকবে, প্রেজেন্টেশন এখানকার সুযোগ সুবিধা দিয়ে সেগুলো তুলে ধরা হবে। একইভাবে অর্থনৈতিক মিরসরাই ইকোনমিক জোনে নিয়ে যাওয়ার পরে সেখানকার যে সুযোগ সুবিধা সেগুলো প্রেজেন্টেশন আকারে তুলে ধরা হবে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে যখন এটি তুলে ধরা হবে, পরবর্তী সংবাদ সংযোগে আমরা পরবর্তী তথ্যটি জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আজকে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে যে বিদেশি বিনিয়োগকারী, দক্ষিণ কোরিয়ান প্রতিনিধি সহ অন্যান্য দেশের যে বিনিয়োগকারী প্রতিনিধিরা এখানে আসছেন সে বিষয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে আবারও যাব। দর্শক, চট্টগ্রাম থেকে 4 দিনের বিনিয়োগ সম্মেলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। হবিগঞ্জে মারধরের পর পাগল তকমা দিয়ে বাবুল বৈষ্ণব নামে মাঝবয়সী এক ব্যক্তিকে শিকলবন্দি করে রেখেছে স্বজনরা। সম্প্রতি ওই বাড়িতে গিয়ে দেখা গেছে পরিত্যক্ত একটি ঘরে পায়ে শিকল বাঁধা দিন কাটছে তার। ৭১কে তিনি জানান তার স্ত্রী, সন্তান এবং ভাইরা মিলে তাকে বদ্ধ ঘরে আটকে রেখেছে। আর এলাকার লোকজন বলছেন 50 বাবুলকে তারা সুস্থ হিসেবেই চেনেন। শাকিল চৌধুরীর তথ্য ছবিতে প্রতিবেদন। আজমেরীগঞ্জের ঝিলুয়া গ্রামে প্রায় 15 দিন থেকে শিকলবন্দি দিন কাটছে বাবুল বৈষ্ণবের। পরিত্যক্ত একটি ঘরে শিকল সীমানায় বাঁধা তার জীবন। এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন বাবুলকে চেনেন, তাকে কখনো মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখেননি। তার স্বজনরাই তাকে পাগল তকমা দিয়ে বন্দি করে রেখেছে। পাগলের কোনো প্রমাণ তো আমরা পাই না। ওই বিয়ে খায় আর বাজারে যায়, কাম কাজ করে নাকি। বাবুল জানান কৃষিকাজ আর সবজি বীজ বিক্রি করে তিনি সংসার চালিয়েছেন। তিনি কখনো অসুস্থ ছিলেন না। জমি জমা নিয়ে বিবাদের জেরেই তাকে শিকলবন্দি করা হয়েছে। আমি তো কারবারও করতাম, ব্যবসা করতাম। বাবা মারছে, মিটুনও মারছে, এবারে বেটা মারছে, বেটা কুতো মারছে, মারছে মাথা নাম হয়ে কি হয়েছে, আগাম গাড়ি কি এখানকার সুলাই কি কিন্তু সুলাই কি কিন্তু সুলাই কি এটা মনে আছে, একটা বড় এটা মনে হয়েছে মনে হয়েছে। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তার পরিবারের লোকজন মুঠোফোনে জানায় সম্প্রতি বাবুল অস্বাভাবিক আচরণ শুরু করে, মাঝে মধ্যেই মারমুখী হয়ে উঠত। তাই বাধ্য হয়েই তাকে শিকলবন্দি করা হয়। সারাদিনও একলা করে মারব, চিল্লাইব, এই অমুক আইছে, এই অমুক আমার 1 কোটি দিছে, এই 2 কোটি দিছে, এই কাজ আছে, আর অমুক আমার শত্রু, বাবুলকে মানসিকভাবে অসুস্থ বলা নিয়ে সন্দেহ আছে এলাকার জনপ্রতিনিধিরও। বিষয়টি মীমাংসার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। রাস্তার মানুষের সাথে ঝগড়াঝাটি করছে বলে এমন শুনছি না। যেহেতু সমাজে আমি আছি,
আর এই এরিয়ার প্রতিনিধি আমি যাইতাম। ব্যক্তি জীবনে বাবুল 2 ছেলে ও 1 কন্যা সন্তানের জনক। এছাড়াও তার 3 জন ভাই রয়েছে। নূর তাজমিন নীর, ৭১। স্বাদে অনন্য পটুয়াখালীর মিজানের মিষ্টি। শুধু একটা দোকান নয়, পটুয়াখালীর একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টি। এর ভক্তরা জানান এর দাম কম কিন্তু মানে অসাধারণ। কুয়াকাটায় আসা পর্যটকরাও ভিড় করছেন এই মিষ্টির দোকানে। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। একটি মিষ্টির দোকান যেখানে একসাথে কাজ করেন ৩৫ জন মানুষ। এদের কেউ বড় হাঁড়িতে দুধ জাল দিচ্ছেন, কেউ সেই দুধ ফাটিয়ে তৈরি করছেন ছানা, আবার কেউ চিনি জাল দিয়ে রস বানিয়ে এর মধ্যে ছাড়ছেন ছানার বল। আর সবকিছুর শেষে তৈরি হচ্ছে মুখরোচক রসগোল্লা। এরপরে রসগোল্লা বাটিতে ভরে সাজিয়ে রাখা হচ্ছে দোকানের লম্বা টেবিলে। এখান থেকেই এই মিষ্টি চলে যায় লাইনে দাঁড়িয়ে থাকা ভোজন রসিক ক্রেতাদের হাতে। কেউ দোকানে বসেই চেখে নেন এর স্বাদ, কেউ বা বাটি ভরা মিষ্টি নিয়ে যান বাসায়। পটুয়াখালী বরিশাল মহাসড়কের বদরপুর বাস স্ট্যান্ডে অবস্থিত জনপ্রিয় দোকান মিজান সুইটস। দোকানের মালিক নিজেও মিষ্টির কারিগর। জানান 2007 সালে যাত্রা শুরু করেন তিনি, এরপর আর পেছনে তাকাতে হয়নি। 2007-এর সিজনের পরে আমি পটুয়াখালীতে মিষ্টি আইনে বিক্রি করতাম। বিক্রি করার একটা কারিগর রাখলাম। কারিগর রাখার পরে তেমন একটা গুরুত্ব দিতে না কাজের উপরে। তারপর নিজে নিজে একটু কাজ শিখছি। কুয়াকাটা যারা ভ্রমণে আসে এরা মিষ্টিটা নেয়। খেতে সুস্বাদু, মানে ভালো এবং কম দামের কারণে অনেকে এই দোকান থেকে রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টি কিনতে আসেন দূর থেকে। আবার কেউ দূরপাল্লার বাস থামিয়েও মিষ্টি কেনেন। কুয়াকাটায় আসা পর্যটকদেরও চোখ এড়ায় না এই মিষ্টির দোকান। কম দামের মধ্যে তার মিষ্টিটা দক্ষিণাঞ্চলে ভালো। মিষ্টিটা আমার মনে হইতেছে যে খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয়েছে। এটার সাথে স্বাদে কোনো মিষ্টির সাথে মিলে না, এটা অতুলনীয়। অসাধারণ ব্যবহার, অসাধারণ মান এবং টেস্টে অসাধারণ। 12 টাকা থেকে 40 টাকার মধ্যে প্রতি পিস রসগোল্লা, রসমঞ্জরি, রসমালাই ও ছানা পাওয়া যায় জনপ্রিয় এই দোকানে। মনিরা কাজরি, ৭১। লক্ষ্মীপুরে আজ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। পূজার আয়োজকরা জানান চৈত্র মাসের শুল্ক পক্ষের তিথিতে অনুষ্ঠিত হয় এই পূজা। এবছর মন্দিরে আয়োজন করা হয়েছে এই পূজা। পুরোহিতদের বিশ্বাস, দেবী বাসন্তী সন্তুষ্ট হলে সকল অশুভ শক্তির বিনাশ ঘটে এবং পৃথিবীতে শান্তি ও কল্যাণ ফিরে আসে। দুর্গাপূজার মতোই বাসন্তী পূজায়ও ব্যবহৃত হয় একই ধরনের ফুল, ফল ও অন্যান্য উপকরণ। এবছর লক্ষ্মীপুর উপজেলার সদর উপজেলার শমশেরাবাদ ও রায়পুর উপজেলার চরাবাবিল হায়দার গঞ্জ এলাকায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে লক্ষ্মীপুর পৌর শহরের শমশেরাবাদ এলাকায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।